দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ইসরায়েলি তাণ্ডবে ধ্বংস হয়ে গেছে গাজার সবশেষ কার্যকর হাসপাতালটিও। আইডিএফ এর বর্বর হামলায় প্রাণ হারিয়েছে একই পরিবারের 6 ভাই। বিতর্কিত ওয়াকফ আইনের বিরুদ্ধে অবস্থান ভারতের বেশ কয়েকটি রাজ্যের। আইনের বাস্তবায়ন চায় না পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কর্ণাটক সহ বিভিন্ন প্রদেশ। সংক্রান্ত উৎসবকে কেন্দ্র করে থাইল্যান্ডে জলকেলি। নতুন বছরকে স্বাগত জানিয়ে তামিলনাড়ু সহ ভারতের বিভিন্ন স্থানে উৎসব। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। অচল হয়ে গেছে গাজার সবশেষ পূর্ণাঙ্গ কার্যকর হাসপাতালটিও। ইসরায়েলি হামলার জেরে এখন চিকিৎসা সেবা দেওয়ার অযোগ্য উত্তরের আল আহলি আরব হাসপাতাল। ক্ষতবিক্ষত ফিলিস্তিনিদের স্বাস্থ্য পরীক্ষা, অস্ত্রোপচারের কাজ এখানেই করা হতো। জেনেভা কনভেনশনের নিয়ম ভেঙে যুদ্ধের শুরু থেকেই হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীদের লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য খাত ধ্বংসে নেতানিয়াহু বাহিনীর নীল নকশা বাস্তবায়নের আরেকটি টার্গেট হল আল আহলি। ধ্বংসস্তূপের নিচ থেকে বের করে আনা হচ্ছে এক গর্ভবতী ফিলিস্তিনি নারীকে। ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন তার স্বামী, মা, 1 বছর 8 মাস বয়সী এক মেয়েও, যাদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। গুরুতর আহত তার আরও 2 মেয়ে। আমার ভাবির 7 মাসের অন্তঃসত্ত্বা, পুরো পরিবারই বলতে গেলে মারা গেল। মরদেহগুলো বের করা যাচ্ছে না। এই যুদ্ধের সাধারণ নাগরিকদের কি দোষ? কেন ইসরায়েলিরা এমন হামলা চালাচ্ছে আমাদের উপর? রোববার জাবালিয়ার শরণার্থী শিবিরে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল, যাতে প্রাণ হারায় অন্তত 7 ফিলিস্তিনি। ধ্বংসস্তূপের মাঝ থেকে উদ্ধার করা আল মানুন নামের সেই অন্তঃসত্ত্বা নারীকে নেওয়া হয়েছে বেইত লাহিয়ার ইন্দোনেশিয়ান হাসপাতালে। বিস্ফোরণের কারণে চোট পেয়েছেন মাথায়, পায়ের গোড়ালিও ভেঙেছে বলে শঙ্কা চিকিৎসকদের। তবে পরীক্ষা নিরীক্ষার নেই কোনো উপায়, কারণ উত্তরে সিটি স্ক্যান করার মেশিন ছিল কেবল গাজা সিটির আল আহলি আরব হাসপাতালে, যা বিধ্বস্ত ইসরায়েলি আক্রমণে। হাসপাতালে আনার আগেই সে ভয়ে শকে ছিল। মাথায় জখম পাওয়ায় অস্ত্রোপচার করা হয়েছে। তার একটি গোড়ালিও ভেঙে গেছে, কিন্তু পায়ের সিটি স্ক্যান করতে পারছি না। গাজার উত্তরাঞ্চলের জন্য লাইফলাইন বিবেচনা করা হতো আল আহলি আরব হাসপাতালকে। রোববারের ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজার সর্বশেষ পূর্ণাঙ্গ কার্যকর হাসপাতালটিও। ধ্বংস করা হয় মূল প্রবেশপথ, জরুরি বিভাগ, সার্জিক্যাল অপারেশন ভবন এবং মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট। হামলার পুরোটা সময় হাসপাতালের ভেতর ছিলাম। চারপাশে শুধু জানালার কাঁচ ভাঙার শব্দ শুনতে পাচ্ছিলাম। মধ্যরাতে হামলা হলে রোগীরা আসলে কোথায় গিয়ে আশ্রয় নেবে? এখনো ভয়ে ঘুমাতে পারছি না। যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলি বাহিনীর টার্গেট হয়েছে গাজার একের পর এক হাসপাতাল। 2024 সালের এপ্রিলে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফা 14 দিনের জন্য অবরুদ্ধ করে রাখে ইসরায়েল। বিনা চিকিৎসায় মৃত্যু হয় বহু রোগীর। আল আকসা হাসপাতালে বিমান হামলা, হাসপাতাল ছাড়ার নির্দেশ না মানায় কামাল আদওয়ান হাসপাতালের পরিচালককে আটক করার ঘটনা বিশ্বজুড়ে তুলেছে নিন্দার ঝড়। সম্প্রতি রেড ক্রিসেন্টের 15 স্বাস্থ্যকর্মীকে পাশবিকভাবে হত্যার ভিডিও ফুটেজ প্রকাশিত হয়। জেনেভা কনভেনশন অনুযায়ী হাসপাতালে এবং ডাক্তার ও স্বেচ্ছাসেবীদের লক্ষ্য করে হামলা যুদ্ধাপরাধ বলে গণ্য হয়। এ নিয়ে অবশ্য কোনো ভ্রুক্ষেপ নেই ইসরায়েলের। 1.5 বছর ধরে চলমান আগ্রাসনের শিকার হয়েছে গাজার অন্তত 36টা হাসপাতাল। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। গাজা ইসরায়েলের বর্বর হামলায় প্রাণ হারিয়েছে একই পরিবারের 6 ভাই, যাদের মধ্যে 10 বছর বয়সী এক শিশুও রয়েছে। যুদ্ধের শুরু থেকেই ক্ষুধার্ত গাজাবাসীর জন্য খাবার ও ওষুধ সংগ্রহের কাজ করত তারা। রোববার দেইর আল বালায় তাদের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনারা। স্বেচ্ছাসেবী 6 ভাইয়ের মৃত্যুতে শোকে স্তব্ধ গোটা অঞ্চল।
আল আকসা হাসপাতাল থেকে বডি ব্যাগে করে বের করে আনা হলো একে একে 6টি মরদেহ। পাশাপাশি নিথর পড়ে থাকা শরীরগুলো আপন 6 ভাইয়ের। সবচেয়ে বড় জনের বয়স 34 আর সবচেয়ে ছোট ভাইটি 10 বছর বয়সী। গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকেই স্যুপ কিচেনের স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছিল তারা। খাবার ও ওষুধ সংগ্রহ এবং তা সরবরাহ করত অসহায় ফিলিস্তিনিদের মাঝে। রোববারও খাবার বিলানোর কাজ করছিল তারা। সে সময় তাদের গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়ে ইসরায়েলি সেনারা। মৃত্যু হয় সবার। ওরা মানুষের ক্ষুধা ও পিপাসা নিবারণে কাজ করত, আহত বাস্তুচ্যুতদের পাশে দাঁড়াতো। সে কারণেই তাদের টার্গেট করে হামলা হয়েছে। মানুষকে খাবারের অভাবে রাখা, আতঙ্কে রাখা, এটাই ইসরায়েলি দখলদারদের আচরণ, কৌশল, পদ্ধতি। তবে আমরা নিজেদের ভূমি ছাড়ব না, এখানেই থাকবো। 6 সন্তান হারানো বাবা মাকে সান্ত্বনা দেওয়ার সাধ্য কার? যুদ্ধ শুরুর পর থেকে ওরা খাবার সংগ্রহের কাজ করত। ওরা তো অস্ত্রধারী ছিল না, প্রতিরোধ যোদ্ধাও না। মানুষের মুখে খাবার জোটাতে 10 বছরের শিশুটি তার ভাইদের সাহায্য করত। তাদের সাথে কেন এমন আচরণ? সন্তানহারা বাবা মায়ের শোক যেন ক্ষোভ হয়ে বিচ্ছুরিত হচ্ছে। তাদের অন্যায়টা কি ছিল যে হত্যা করা হলো? পুরো আরব ও মুসলিম বিশ্বের কাছে আমার প্রশ্ন, আমাদের সবাইকে মেরে ফেলা হোক, বেঁচে থাকার দরকার কি? কোন আলোচনার কথা বলছেন? আমাদের রক্ত দিয়ে দর কষাকষি চলছে, প্রতিদিন শত শত মানুষ মরছে। ওরা জান্নাতবাসী হোক, আল্লাহ কৃপা করুক। তার ইচ্ছায় যা হয়েছে মেনে নিয়েছি। তিনি আমাদের নেতাদের এবং মুসলিমদের সঠিক পথে পরিচালিত করুক। মুসলিমরা যেন মুসলিমদের পাশে দাঁড়ায়। হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পর যেন আরও বিধ্বংসী, আরও আগ্রাসী ইসরায়েল। গত 1 মাসের হামলায় উপত্যকায় প্রাণহানির শিকার প্রায় 1600 ফিলিস্তিনি। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন হামাসের সিনিয়র কমান্ডার নাইম আল মুসা। রোববার তাকে হত্যার কথা জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। দেইর আল বালা অঞ্চলের স্নাইপার ইউনিটের উপপ্রধান ছিলেন নিহত মুসা। আইডিএফের বিবৃতিতে বলা হয়, হামাসের একটি ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। ওই ঘাঁটি থেকে ইসরায়েলে হামলার পরিকল্পনা করা হচ্ছিল বলেও দাবি করা হয়। গাজায় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান শুরুর পর হামাসের কোনো সিনিয়র নেতার নিহত হওয়ার ঘটনা এটিই প্রথম। হুতি বিদ্রোহীদের পাল্টা প্রতিরোধে ধ্বংস হয়েছে আলোচিত মার্কিন ড্রোন MQ-9। হাজ্জাজ এলাকার আকাশ সীমায় ড্রোনটি ধ্বংস করে হুতি বিদ্রোহীরা। এর আগে ইয়েমেনে মার্কিন বিমান হামলায় অন্তত 6 জন নিহত হয়। আহত হয়েছেন আরও অন্তত 13 জন। সানা প্রদেশে রোববার বিমান হামলা চালায় মার্কিন বাহিনী, এতে এই হতাহত হয়। হুতি বিদ্রোহীরা জওর ইয়েমেনের আল শাব এবং খাবের আল ইয়াতমা এলাকা দুটিতে হামলা চালায় মার্কিন বাহিনী। লোহিত সাগরে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে গেল 15 মার্চ থেকে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত শহরে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। গাজার পক্ষে অবস্থান নেওয়া এবার দক্ষিণাঞ্চলীয় মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করছে যুক্তরাষ্ট্র। শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল প্রত্যাহার করে শুরু করা হয়েছে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও। মার্কিন সম্প্রচার মাধ্যম NBCর প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এমন তথ্য। গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গেল বছর নজিরবিহীন ছাত্র আন্দোলন ছড়ায় মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে। ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলে রাস্তায় নামে স্থানীয়র পাশাপাশি বিদেশি শিক্ষার্থীরাও। যুক্তরাষ্ট্র তোলপাড় করে দেয়া এই ঘটনার প্রায় 1 বছর পর এসব শিক্ষার্থীদের বিরুদ্ধে মাঠে নামে ট্রাম্প প্রশাসন। আলোচিত ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিল সহ ধরপাকড় করা হয় বেশ কয়েকজনকে। চলমান রয়েছে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও। এবার নতুন করে উত্তাপ ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় বিশ্ববিদ্যালয়গুলোতে। এসব অঞ্চলের সরকারি, বেসরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় মিলিয়ে কমপক্ষে 122 শিক্ষার্থীর ভিসা বাতিল অথবা প্রত্যাহার করেছে মার্কিন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম NBCর প্রতিবেদনে উঠে এসেছে তথ্যটি।
তারা মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু তারা বুঝতে পারছে না তারা কাদের বিরুদ্ধে লড়ছে। যারা ফিলিস্তিনের পক্ষে লড়ছে তারা জবাব দিতে প্রস্তুত। আমরা ভয় পাই না, এই দেশ আমাদের, আমরা এর নাগরিক, আমরা জনগণের জন্য সংগ্রাম করেই যাব। প্রতিবেদনে বলা হয় টেক্সাস, ফ্লোরিডা, নিউ মেক্সিকো, নর্থ ক্যারোলাইনা সহ আরও কয়েকটি অঙ্গরাজ্যের অন্তত 56 বিদেশি শিক্ষার্থীর তথ্য সরিয়ে ফেলা হয়েছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ওয়েবসাইট থেকে, যার অর্থ ওইসব শিক্ষার্থীদের হয় যুক্তরাষ্ট্র ছাড়তে হবে অথবা নতুন করে আবেদন করতে হবে। এসবের মুখে আমাদের আন্দোলন থামবে না। আমাদের আন্দোলন আরো বড় হবে, আরো শক্তিশালী হবে। ঐক্যবদ্ধ শক্তি কখনো পরাজিত হবে না, কেননা তারা সত্যের জন্য লড়ছে। ফিলিস্তিনপন্থী বিক্ষোভ করায় কয়েকদিন আগে 300 শিক্ষার্থীর ভিসা বাতিলের ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ধারণা করা হচ্ছে বাদ পড়া এসব শিক্ষার্থীরা এই তালিকারই অন্তর্ভুক্ত। অনিক রহমান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গভর্নর জশ শাপেরোর বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা হয়েছে। শনিবার গভীর রাতে হ্যারিসবার্গে গভর্নরের সরকারি বাসভবনে এক দুর্বৃত্ত আগুন দিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে। ভবনের দক্ষিণ অংশে ছড়িয়ে পড়ে আগুন। প্রতিবেশীদের কাছে খবর পেয়ে ছুটে যায় পুলিশ। ঘুম থেকে ডেকে তোলা হয় গভর্নরকে। অগ্নিকাণ্ডের শিকার ভবনের দক্ষিণ পাশে সৌভাগ্যবশত কেউ না থাকায় দগ্ধ বা হতাহত হয়নি কেউ। পোষা কুকুর সহ নিরাপদ স্থানে নেওয়া হয় সবাইকে। দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এই ঘটনায় আটক করা হয়েছে একজনকে। সন্দেহভাজন 38 বছর বয়সী কোডি বালমার হ্যারিসবার্গের বাসিন্দা। তার বিরুদ্ধে অগ্নিসংযোগ, হত্যা চেষ্টা ও সন্ত্রাসী হামলার অভিযোগ করা হবে। যুক্তরাষ্ট্রে আবারও দুর্ঘটনার কবলে পড়ল বিমান। নিউ ইয়র্কের উত্তরাঞ্চলে বিধ্বস্ত হয় একটি ব্যক্তিগত বিমান। শনিবার স্থানীয় সময় দুপুরে রাজ্যের রাজধানী আলবেনি থেকে উড্ডয়ন করে উড়োযানটি। গন্তব্য ছিল কলম্বিয়া কাউন্টির বিমানবন্দর। তবে আলবেনি থেকে 80 কিলোমিটার দূরে একটি মাঠে বিধ্বস্ত হয় বিমানটি। সে সময় 6 আরোহী ছিল মিৎসুবিশি 2B মডেলের ছোট বিমানটিতে। দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বাকিরা কেউ বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ জানা যায়নি এখনও। এ বিষয়ে তদন্ত শুরু করেছে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড। এবার বিতর্কিত ওয়াকফ আইনের বিরুদ্ধে অবস্থান নিল ভারতের বেশ কয়েকটি রাজ্য। কেন্দ্রীয় সরকার প্রণীত আইনটি নিজ নিজ রাজ্যে বাস্তবায়ন করতে চায় না ক্ষমতাসীনরা। কেন্দ্র সরকারের বিপরীতে অবস্থান নিয়েছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কর্ণাটক সহ আরও কয়েকটি রাজ্য। এমনকি আইনের বাস্তবায়ন ঠেকাতে আদালত পর্যন্ত ছুটে যাওয়ারও নজির রয়েছে রাজ্যগুলোতে। সংশোধিত ওয়াকফ আইনকে ঘিরে গেল কদিন ধরে রণক্ষেত্র। 2.5 কোটি মুসলিমের নিবাস পশ্চিমবঙ্গ। আইনটি পার্লামেন্টের 2 কক্ষে পাশ হওয়ার পর থেকেই দফায় দফায় বিক্ষোভ করছে রাজ্যটির মুসলিম জনগোষ্ঠী। নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ঘটেছে প্রাণহানির ঘটনাও। তবে শুরু থেকেই সরব খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আরও স্পষ্ট বার্তা তার। ওয়াকফ আইনকে সমর্থন করে না পশ্চিমবঙ্গ সরকার। সোশ্যাল হ্যান্ডেল এক্স বার্তায় সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। আইনটি রাজ্যে কার্যকর হবে না বলে জানিয়েছেন তিনি। ওয়াকফ আইনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের সর্বদক্ষিণের রাজ্য তামিলনাড়ু। এরই মধ্যে বিতর্কিত আইনটির বিরুদ্ধে প্রস্তাবনা পাশ করা হয়েছে রাজ্যটির বিধানসভায়। আইনটির বাস্তবায়ন রুখতে প্রধানমন্ত্রী বরাবর চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী MK স্টালিন। এমনকি সুপ্রিম কোর্টে আবেদনও করেছে তার দল DMK। এর আগে আইনটির বিরুদ্ধে অবস্থান নিয়ে কালো ব্যাজ পরে বিধানসভায় উপস্থিত হন দলটির নেতৃবৃন্দ। এই আইন সংবিধানের পরিপন্থী, বিশেষ করে সংবিধানের 26 ধারার বিরুদ্ধে যায়, যেখানে সমস্ত ধর্মীয় সম্প্রদায়কেই তাদের নিজস্ব সম্পত্তি পরিচালনার অধিকার দেওয়া হয়েছে। এদিকে আইনটিকে কেন্দ্র করে ভারতের আরেক রাজ্য কর্ণাটকও অবস্থান নিয়েছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। ওয়াকফ আইন বাস্তবায়িত হবে না দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্যটিতে। ওয়াকফ বিল নিয়ে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালার সরকাররা সিদ্ধান্ত নিয়েছে। আমরাও সিদ্ধান্ত নিয়েছি এই আইন আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা আদালতের মাধ্যমে এই সংকট সমাধানের চেষ্টা করব। কর্ণাটকে এই আইন কার্যকর করব না। একই চিত্র 27% মুসলিম জনসংখ্যার রাজ্য কেরালায়। আইনটির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে সরকারি কোনো সিদ্ধান্ত না এলেও প্রতিবাদে রাস্তায় নেমেছে বড় বড় মুসলিম দলগুলো। বহু রাজনীতিবিদও অবস্থান নিয়েছেন রাজ্য সরকারের মুখোমুখি।
এর আগে 2020 সালে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী প্রস্তাবনা পাশ হয় রাজস্থান, কেরালা, পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাবের বিধানসভায়। অনিক রহমান, যমুনা নিউজ। রাগ, হতাশা এবং অবসাদ কাটাতে বালিশ যুদ্ধের মতো ব্যতিক্রমী এক আয়োজন হয়েছে কানাডায়। দেশটিতে চতুর্থ বছরের মতো পালিত হলো এই উৎসব। অংশ নিয়েছিলেন প্রায় 100 মানুষ। সবকিছু ভুলে ভেতরে লুকিয়ে থাকা বাচ্চামি প্রকাশ করাই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য। একে অপরকে না চিনলেও মজাদার এই খেলায় মেতে ওঠেন সবাই। ছোটদের হাসি আর দুষ্টুমি উৎসবে যোগ করে বাড়তি মাত্রা। গানের তালে তালে নাচও শুরু করেন অনেকে। ব্যতিক্রমী এই আয়োজনের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমেও। টানা বৃষ্টি, বন্যায় বিপর্যস্ত স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত লাঞ্জারোর দ্বীপ অঞ্চলটিতে শনিবার থেকে শুরু হয় টানা বর্ষণ। স্পেনের আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী মাত্র 2 ঘন্টায় 6 সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় দ্বীপটিতে। তৈরি হয় বন্যা পরিস্থিতি। পানিতে তলিয়ে যায় লাঞ্জারোটের শতাধিক বাড়িঘর এবং রাস্তাঘাট। বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। পানিবন্দীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে চলে উদ্ধার তৎপরতা। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জরুরি সতর্কতা জারি করলেও পরবর্তীতে তুলে নেওয়া হয় তা। ইউক্রেনের সামি শহরে রাশিয়ার ভয়াবহ মিসাইল হামলার প্রতিবাদে আন্তর্জাতিক মহলকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার স্থানীয় সময় সকালে উত্তরাঞ্চলীয় সামি শহরে ব্যালিস্টিক মিসাইল ছোড়ে মস্কো। সবশেষ তথ্য অনুযায়ী হামলায় নিহত হয়েছেন অন্তত 34 জন, শিশুসহ আহত শতাধিক মানুষ। অভিযানে ইস্কান্দর ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানা গেছে। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত শহরের 4টি শিক্ষা প্রতিষ্ঠান সহ 20টি ভবন। এই হামলাকে পুতিন বাহিনীর অন্যতম বর্বর হামলা বলে আখ্যা দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন der Leyen সহ অন্যান্য ইইউ নেতারা। বাংলা 1432 সালের মতো দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে চলছে নববর্ষ উদযাপন। নানা আয়োজনে এই বছরকে স্বাগত জানিয়েছে থাইল্যান্ড। বরাবরের মতোই বর্ষবরণ উৎসবের মূল আয়োজন ছিল পানি উৎসব। অন্যদিকে ধর্মীয় আচার আর ঐতিহ্যবাহী রীতিতে নতুন বছরকে স্বাগত জানানো হয় তামিলনাড়ু সহ ভারতের বিভিন্ন রাজ্যে। নতুন বছরকে স্বাগত জানাতে থাইল্যান্ডে চলছে সংক্রান উৎসব। উৎসবের অন্যতম আয়োজন জলকেলি। ব্যাংককের খাওসান সড়কে ঐতিহ্যবাহী উৎসবটিতে যোগ দেন শত শত মানুষ। এপ্রিলের তীব্র গরমও দমাতে পারেনি উৎসবে অংশগ্রহণকারীদের। চোখে মোটা গগলস আর হাতে গ্লাভস পরে প্রস্তুত হয়েই সড়কে নামেন শত শত মানুষ। ওয়াটার গান থেকে একে অপরকে ছুড়ে মারেন পানি। থাইল্যান্ডের ঐতিহ্যবাহী এই জলকেলিকে সবচেয়ে বড় উৎসব মনে করা হয়। স্থানীয়রা একে পরিশুদ্ধি ও নবায়নের প্রতীক হিসেবে বিশ্বাস করেন। স্থানীয়দের সাথে এই উৎসবে যোগ দেন পর্যটকরাও। আমার জীবনে যতগুলো উৎসবে গিয়েছি এটা তার মধ্যে সেরা। আমি ইতালি থেকে এসেছি, সেখানেও এরকম কোনো আয়োজন নেই। অন্যদিকে ভারতের বিভিন্ন রাজ্যেও পালিত হচ্ছে নববর্ষ। ধর্মীয় আচার আর ঐতিহ্যবাহী রীতিতে নতুন বছরকে স্বাগত জানানো হয় তামিলনাড়ু সহ ভারতের বিভিন্ন রাজ্যে। পুথান্ডু নামের এই উৎসবে মীনাক্ষী আম্মান সহ বিভিন্ন মন্দিরে সকাল থেকে জড়ো হন শত শত মানুষ। পূজা সহ ধর্মীয় বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে মেতে ওঠেন উৎসবে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, যমুনা ডেস্ক এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।